এই পাগল, কাঁদছো কেন? হুম। খবরদার, একটু কষ্ট পাবে না। একদম কাঁদবে না বলছি। আমি আমার বিশুদ্ধ পুরুষকে ভেঙে পড়তে দেখতে অভ্যস্ত নই। আমি সব সয়ে নেব, সব সাজা হাসি মুখে মেনে নেব। তুমি শুধু ছায়াসঙ্গী হয়ে আমার সঙ্গে থেকো। মনে মনে কথা বলে নতমস্তকে দাঁড়িয়ে রইল শীতল। চোখের পানিতে ঝাপসা হয়ে এলো চারপাশ। দৃষ্টি তুলে কারো দিকে তাকাতে পারল না। কেন জানি সাহসী হলো না। তবুও বুঝতে বাকি রইল না তার প্রিয়জনরা তার দিকেই তাকিয়ে আছে। বুকে পাথর তুলে নীরবে অঝরে কাঁদছে। হয়তো ওনারা শেষ পর্যন্ত আশা রেখেছিলেন জামিন হবে, হলো না। বরং তার বাড়ি ফেরার যাত্রা দীর্ঘ হলো। অপেক্ষার পাল্লা আরও ভারী হলো। যদিও নিজের জন্য কষ্ট না হলেও প্রিয় মুখগুলোর দিকে তাকাতে পারল না। ওনাদের করুণ দৃষ্টি সহ্য হলো না। ওনাদের এভাবে ভেঙে পড়ার দৃশ্য তার ভেতরটাকে নাড়িয়ে দিল। পুরনো ক্ষততে আবারও রক্তাক্ত হলো। এদিকে বিচারক যাওয়ার পর আদালত কক্ষে চাপা গুঞ্জন শুরু হয়েছে। কত রকমের কথা হচ্ছে। কেউ কেউ এই রায়ে খুশি, কেউ বা বেজার। কেউ বা শুনিয়ে শুনিয়ে বলছেন বিচারককে টাকা খাইয়ে সাজা কম করানো হয়েছে। বড়লোকদের বিচার হয় না। টাকার কাছে তাদের সমস্ত অপরাধও মওকুফ। কথা শোনা মাত্রই রুবাব রেগে গিয়ে কিছু বলতে গেলে সাফওয়ান চৌধুরী থামিয়ে দিলেন। বুঝিয়ে শুনিয়ে ছেলেটাকে শান্ত করালেন। এখানে ঝামেলা করা ঠিক হবে না। তাছাড়া বললেই তো আর হয়ে গেল না। যদি সত্যিই হতো তাহলে আজ টাকার বিনিময়ে জামিন কিনে মেয়ে বাড়ি নিয়ে যেতেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা কাজে আসে না, ক্ষমতাও কাজে লাগে না। তখন কয়েকজন পুলিশ শীতলের দিকে এগিয়ে এলেন। কাঠগড়া থেকে নামার নির্দেশ দিলে নেমে দাঁড়ালো শীতল। রায় অনুযায়ী তাকে 1 বছর উন্নয়ন কেন্দ্রে থাকতে হবে। এখন সেখানেই যেতে হবে। সে ঘাড় ঘুরিয়ে প্রিয় মুখগুলো দেখে নিল। তারপর নজর ফিরিয়ে পুলিশকে বিনয়ী সুরে বলল, বলছিলাম যে আমার বাড়ির লোকদের সঙ্গে একটু কথা বলা যাবে? কথা দিচ্ছি, বেশি সময় নেব না, মাত্র 2 মিনিট। না না, আলাদা করে কথা বলা যাবে না। আলাদা না, আপনাদের সামনেই কথা বলবো। আসলে আমার বাড়ির লোকরা খুব কষ্ট পাচ্ছে। একটু কথা বলে আসি। বেশি না, মাত্র 2 মিনিট, প্লিজ। কথা শুনে ওনারা নিজেরা মুখ চাওয়াচাই করলেন। কেন জানি ভীষণ মায়া হলো অল্প বয়সী মেয়েটাকে দেখে। এই কয়েকদিনে কাছে থেকে দেখেছে মেয়েটাকে। প্রথমে বাবা মারা গেল, তারপর পেটের বাচ্চা নষ্ট করতে হলো, আর জামিনটাও হলো না। সব মিলিয়ে খারাপ লাগলো। তবে ওনারাও আইনের কাছে বাঁধা। ওনাদের হাতেও কিছু করার নেই। তবে এখনও যেহেতু আদালত কক্ষে আছে তাই বিবেচনা করে বললেন, ঠিক আছে, দ্রুত কথা সারুন, আমরা এখানেই আছি। জি, ধন্যবাদ। কথা বলে দ্রুত পা বাড়ালো সে। হাতে হ্যান্ডকাফ নেই। মলিন মুখ, তবে ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি। তাকে আসতে দেখে সবাই তড়িৎ উঠে দাঁড়ালেন। অঝরে কাঁদতে লাগলেন। ঘিরে দাঁড়ালেন চৌধুরী নিবাসের ছোট রাজকন্যাকে। যদিও এখনকার আর আগের শীতলের মাঝে আকাশ পাতাল তফাৎ। আগে শীতল সামান্য ব্যথায় সারা বাড়ি মাথায় তুলত, আর এখনকার শীতল আদালতের রায় শুনেও ঠোঁটে হাসি এঁটে দিব্যি দাঁড়িয়ে আছে। এটাই কি সবচেয়ে বড় পরিবর্তন নয়? একের পর এক যা হচ্ছে, এখনো মেয়েটা ধৈর্যহারা হয়নি, কাতর হয়ে নুয়ে পড়েনি, বরং নিজেকে শক্ত রাখতে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি নিদারুণ তার অভিনয়! সবাইকে কাঁদতে দেখে সে মৃদুভাবে মাথা নাড়ালো। অর্থাৎ কাঁদবে না কেউ। কেন কাঁদবে? কিছুদিনের জেল হয়েছে, ফাঁসি তো আর হয়নি। তার কথা শুনে কেউ জবাব দিতে পারলেন না। শুধু করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন শীতল সিমিনের 2 হাত আঁকড়ে ধরে হাঁটু গেড়ে বসল। আলতো হেসে মায়ের কোলে মাথা রাখল। আপনা আপনি তার চোখ জোড়া বুজে এলো।
বোঝা দুই চোখের কার্নিশ বেয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা জল ঝরে গেল। আগে মা বকলে মনে হতো মা ভালোবাসে না, মরে গেলেই ভালো হবে, বাড়ির সবাই খুশি হবে। আবদার অনুযায়ী কিছু না পেলে ইচ্ছে করত যেদিকে দু চোখ যায় চলে যেতে। যারা সামান্য আবদার মিটাতে পারে না তারা কেমন আপনজন। তার খাওয়া দাওয়া, পড়াশোনা, ঘুম নিয়ে কেউ কিছু বললেও রাগ হতো, খুব বিরক্ত লাগতো। মনে হতো একা একা থাকা কত শান্তির, কেউ বলার নেই, বকারও নেই। কিন্তু কেন্দ্রে থাকাকালীন প্রতিনিয়ত টের পেয়েছে মা কেমন, আপনজন কি। এখন কেন্দ্রে না খেলে কেউ বকে না, না ঘুমালেও কেউ ধমকায় না। চুলে কতদিন হলো তেল দেওয়া হয়নি, কেউ জোর করে তেল দিয়ে চুল বেঁধে দেয়নি। ভাইদের সঙ্গে ঝগড়া করা হয়নি, কারণে অকারণে তার প্রিয় মানুষটাকে রাগিয়ে দেওয়া হয়নি। আগে যদি ঘূর্ণাক্ষরেও টের পেত তাকে পরিবার ছাড়া হতে হবে, তাহলে পূর্বের দিনগুলোর প্রতিটা মুহূর্ত খুব করে উপভোগ করত। কারো সঙ্গে কখনো মান অভিমান করে সময় নষ্ট করত না। এই তো যেদিন প্রাণপ্রিয় বাবা মারা গেল সেদিন রাতে, তার পরদিন সকাল দুপুরে গলা দিয়ে কিচ্ছু নামেনি। প্রতিনিয়ত মনে হচ্ছিল তার কলিজাখানা ছিঁড়ে যাচ্ছে, সেও মারা যাবে, বাবাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু কই, মরল না। বরং মাঝরাতে খুব করে টের পেল ক্ষুধা কি। মস্তিষ্ক স্মরণ করে দিল বাবার শোক মনে থাকলেও পেট খাবার যাচ্ছে, তাকে এক্ষুনি খাবার দাও। অতপর চোখের জল ঝরিয়ে পানি দিয়ে ভিজিয়ে কোনো মতে একখানা বিস্কুট গিলেছিল। এছাড়া কি আর করবে? কেন্দ্রে তো আর মা নেই যে মেয়েটা কিছু খায়নি ভেবে খাবার তুলে রাখবে, কিংবা প্রিয় পুরুষটাও তো নেই যে মাঝরাতে তার ক্ষুধা লাগবে ভেবে শিওরের পাশেই খাবার ঢেকে রাখবে। জীবন এত সোজা না, আর মনের রাগঝাল সব আপনজনের উপরেই দেখানো যায়। সেও আগে কত রাগ দেখিয়েছে, কারণে অকারণে অভিমান করেছে, তবে এখন হাড়ে হাড়ে অনেক কিছু টের পাচ্ছে। নিত্যদিন নিত্য নতুন অভিজ্ঞতা হচ্ছে। মনে মনে এসব ভেবে চোখ বন্ধ করল। মায়ের কোলে এত শান্তি, এত আরাম, সে এক মায়ের কোলে মাথা রেখেছে। অথচ সে নিজেও মা হতে পারত, তার কোলেও কেউ আসতো, তার মতো ঠিক এভাবেই কোলে মাথা রাখত। কিন্তু সেই সৌভাগ্যটুকু যে ভাগ্যে নেই। সন্তানের কথা মনে হতেই মায়ের হাত দুটো আরেকটু শক্ত করে ধরে চুপ করে রইল। তারপর সোজা হয়ে বসে মায়ের চোখের পানি মুছে দিল। কিয়ৎকাল চুপ থেকে বলল, তুমিই তো বলতে দিন নাকি পানির মতো, চোখের পলকেই দিন কেটে বছরে ঠেকে। দেখবে, দেখতে দেখতে দিন পেরিয়ে গেছে, এমনই একটা দিন আসবে যেটা হবে আমার মুক্তির দিন। সেই মুক্তি আমাকে তোমার কোলে ফেরাবে। আমি আবারও ঠিক আগের মতো দিনরাত তোমাকে জ্বালাতে পারবো, ইচ্ছে মতো তোমার কোলে ঘুমাতে পারবো। আর একটু ধৈর্য ধরো, আমাদের সব খারাপ দিন একদিন শেষ হবে, আমরা আবার এক হব। আমি ফিরবো, সায়ন ভাইয়া ফিরবে, আপুর পুচকে বাবু সোনা আসবে। ভাবো তো, আগামী দিনগুলোতে আমরা কত ভালো থাকবো, কত সুখে থাকবো। কেঁদো না আম্মু। উহু, আবার কাঁদে। আমাকে যেতে হবে, একটু হাসো, হাসি মুখে আমাকে বিদায় দাও দেখি। আবার যেতে হবে শুনে সিমিন হাউমাউ করে কেঁদে উঠলেন। শীতল যত্ন করে আবার ওনার চোখ মুছে দিয়ে ভাঙা ভাঙা স্বরে বলল, আম্মু, ও আম্মু, একটু থামো না। তোমাকে কাঁদতে দেখে গেলে আমি একদণ্ড শান্তি পাবো না। তোমার নামে বিচার দেওয়ার মানুষটি নেই দেখে খুব অবাধ্য হচ্ছ তুমি। সিমিন জবাব দিতে পারলেন না। শব্দ করে কেঁদে মেয়ের সারা মুখে চুমু দিয়ে বুকে চেপে ধরলেন। বাকিরাও মুখ লুকিয়ে যে যার মতো কাঁদতে লাগলো। স্বর্ণ ছলছল চোখে মেঝের দিকে তাকিয়ে আছে, তার হাত পা থরথর করে কাঁপছে। সে জন্মের পর থেকে বোধহয় মা বোনকে এতটা অসহায় রূপে দেখেনি। আজকাল নিজেকেও বড্ড বেশি অসহায় লাগে।
মা বোনকে কাঁদতে দেখে না চাইতেও স্বর্ণ ডুকরে কেঁদে উঠল। কান্নার শব্দে শীতল মাকে ছেড়ে দ্রুত বোনের কাছে এলো। বোনকে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর হাঁটু গেড়ে বোনের হাতের উল্টো পিঠে চুমুইকে বলল, কাঁদিস না আপু, দোহাই লাগে, কাঁদিস না। তুই কাঁদলে সায়ন ভাইয়া রেগে যাবে, আমাকে খুব বকবে। জানিস তো তার স্বর্ণ কোমল একটু কাঁদলে কেমন পাগল হয়ে যায় সে। এইটুকু বলে থামল শীতল। তারপর নিচু স্বরে আবারও বলল, তোর চোখে মুখে অপরাধবোধের ছাপ কেন? তুই কি নিজেকে দোষী ভাবছিস? এখানে তো তোর কোনো দোষ নেই। যা হয়েছে সেটা নিয়ে আফসোস করিস না। বরং যা হচ্ছে বা হয়েছে আমি মেনে নিয়েছি। পরিবার থেকে দূরে আছি, এজন্য কষ্ট পাচ্ছি যদিও। এছাড়া কোনো কিছুতে আমার কষ্ট নেই, বিন্দু পরিমাণ আফসোস নেই। এমনকি আমি এখনও চাচ্ছি আমার জীবনে আরও দুঃখ এসে ভিড় করুক, আরও কঠিন সময় আসুক, আমি সব সয়ে নেব ইনশাআল্লাহ। শুধু তার বিনিময়ে আমার ভাই বোনেরা সুখে থাকুক, অনেক ভালো থাকুক। দরকার হলে তাদের ভালোর জন্য আমি আবারও হাতে অস্ত্র তুলে নেব, আবারও খুন করব, আবারও খুনির তকমা গায়ে মাখব। তোর কি মনে হয় একটা খুনের দায়ে তোর বোন নেতিয়ে যাবে, ভেঙে পড়বে? হুম, আমার পরিবার যতক্ষণ নিরাপদ আমি ততক্ষণই নীরব। নতুবা ঝড়ের মাঝে আমি আবারও ঝড় তুলব। মিলিয়ে নিস। আমার এই মনোবল কোথা থেকে পেয়েছি জানিস? তোর থেকে। অথচ তুই কিনা এভাবে ভেঙে পড়ছিস। এটা কি হয় বল? মানা যায়? যায় না। দোহাই লাগে আপু, নিজেকে সামলা। নিচু স্বরে বলা প্রতিটা কথা স্বর্ণ শুনল। বোনের আদুরে মুখটা তুলে কপালে সময় নিয়ে চুমু আঁকল। তখনই দু চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে গেল। শীতল বোনকে কাঁদতে বারণ করে সাবধানে থাকতে বলে উঠে দাঁড়াতেই শারাফাত, সাফওয়ান, সিতারা, সিরাত একে একে বুকে জড়ালেন। শীতল সবার আদর পেয়ে তাকালো এখনও ওভাবে বসে থাকা শুদ্ধর পানে। যাওয়ার সময় একটু তাকাবে না, কথা বলবে না? এই লোক এমন কেন? তখন হঠাৎ তার চোখাচোখি হলো রুবাবের সাথে। শীতল তখন শুদ্ধর আর একটু কাছে দাঁড়িয়ে রুবাবকে বলল, বুঝলে ভাইয়া, কিছু কিছু মানুষ বোধহয় টাকার শোক ভুলতে পারছে না। কিপ্টে সারা জীবন কিপটামিই করে গেল। যাই হোক, তোমরা সবাই সাবধানে ফিরো। আর বড় মা, আগামী সপ্তাহে কেউ দেখা করতে এলে আচার পাঠিও। মেজমা বয়াম ভর্তি করে শুকনো পিঠা দেবে। আগেই বলে দিচ্ছি, কম দিলে খাবো না কিন্তু। আর আম্মু সুন্দর করে নারকেলের নাড়ু বানাবে, ভুলেও বাদাম কিংবা কিশমিশ দেবে না। যা যা বললাম সব যেন পাই। কথা বলে আরেকবার শুদ্ধর দিকে তাকিয়ে পা বাড়ালো দরজার দিকে। শীতল আদালত কক্ষ ছেড়েছে বুঝে শুদ্ধ মুখ তুলে ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে। দেখল দরজায় শীতল এখনো ছলছল চোখে ঠোঁটে হাসি এঁটে তাকিয়ে আছে। চোখাচোখি হলো দুজনের। নীরবে কত কথা হলো। অতপর শীতল ছোট্ট করে আসছি বলে দাঁড়ালো না, চলে গেল। যেতে যেতেই বারবার চোখ মুছে আরেকবার তাকালো শুদ্ধর দিকে। আর শুদ্ধ এবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখল। বুকের ভাঙন লুকিয়ে সবাইকে বাড়ি ফিরতে বলল। তার নাকি জরুরি কাজ আছে, সেগুলো সেরেই ফিরবে, রাতও হতে পারে। অগত্যা জামিন নিয়ে সবার মনে সূক্ষ্ম একটা আশা থাকলেও শূন্য হাতে ফিরতে হলো। চৌধুরীদের একটা গাড়ি বাড়ির পথ ধরলে শুদ্ধ গেল পুলিশের গাড়ির পেছন পেছন। সে কেন্দ্রের দিকে যাচ্ছে, কেউ জানতেও পারল না। শীতলের এবারও অজানাই রয়ে গেল তার বিশুদ্ধ পুরুষের ভালোবাসার মাত্রা কতখানি। সে তাকে ঠিক কতটা ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে, কতটা চোখে হারায়। যানজট পেরিয়ে শুদ্ধ গাড়ি নিয়ে সেভাবেই এগোতে লাগলো।
যতক্ষণ না পুলিশের গাড়ি উন্নয়ন কেন্দ্রের গেটে ঢুকলো ততক্ষণ চাতক পাখির ন্যায় তাকিয়েই রইল। তারপর সিটে মাথা এলিয়ে হিসাব করল, 1 বছর 365 দিন, 365 দিনে হয় 12 মাস, 12 মাসে হয় 8,760 ঘন্টা, 315,36,000 সেকেন্ড। দিন, মাস, ঘন্টা এবং সেকেন্ডের হিসাবে তার নিজেকে বড্ড অসহায় লাগলো। এক হিসাব বারবার করল, কিন্তু হিসাব তো কমলই না, বরং লিপ ইয়ারের জন্য একদিনের হিসাব বাড়ল।